আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটিতে। আজকে আমরা আলোচনা করব জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে। আমাদের ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এই জিরান্ড এবং পার্টিসিপল। বিভিন্ন পরীক্ষায় এই জিরান্ড এবং পার্টিসিপল থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং আমরা হরহামেশাই ভুল করতে পারি। তো আমরা কিছু বেসিক রুলের মাধ্যমে জিনিসটা আসলে শেখার চেষ্টা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপলের প্রথমে আসলে আমরা দেখব যে জিরান্ড এবং পার্টিসিপল কখন কোনটা কোন কাজে লাগে। তো জিরান্ড সাধারণত হচ্ছে আমার নাউনের কাজ করে থাকে এবং পার্টিসিপল হচ্ছে অ্যাজিটিভের মতো কাজ করে থাকে। তার মানে জিরান্ড দিয়ে আসলে কোনো নাম টাম এই রকমের কোনো কিছু বোঝায়, আর পার্টিসিপল দিয়ে হচ্ছে ওই নাউনকে যদি কখনো মডিফাই করে তখন আসলে পার্টিসিপল আমরা বলতে পারি। এবং মজার বিষয় হচ্ছে আমরা এখানে পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপলের কথাই বোঝাচ্ছি এবং দুটোই আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তো আমরা দ্বিতীয় রুলটা একটু দেখি। দ্বিতীয় রুল হচ্ছে এখানে আমার সেন্টেন্সের শুরুতে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে এবং তারপরে যদি একটি ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা হবে হচ্ছে জিরান্ড, এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নন ফাইনাইট একটা ভার্ব থাকে তাহলে সেটা হবে হচ্ছে পার্টিসিপল। আমরা এখানে এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে সুইমিংয়ের পরে আমরা একটা ইজ দেখতে পাচ্ছি, যেটা আসলে একটা ফাইনাইট ভার্বের মতো কাজ করে। তো যেহেতু সুইমিংয়ের পর ফাইনাইট ভার্ব আছে, সো নির্দ্বিধায় আমরা বলতে পারি সুইমিংটা হবে একটা জিরান্ড। আর অন্যদিকে সুইমিং ইন দ্য পন্ড ইট ইজ এ গুড এক্সারসাইজ। হ্যাঁ, এই বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি যে সুইমিংয়ের পরে আসলে কোনো ভার্ব নেই এবং একটা ফ্রেজের মতো আছে ইন দ্য পন্ড। তো এখানে নির্দ্বিধায় বলতে পারি সুইমিংটা আসলে একটা পার্টিসিপলের মতো কাজ করবে। আচ্ছা, 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে ডিটারমিনার বা প্রিপোজিশনের পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি ফর্ম যুক্ত থাকলে সেটাকে আমরা বলতে পারি জিরান্ড, এবং কন্টিনিউয়াস টেন্সে যারা থাকবে বা বসবে তাদেরকে আমরা পার্টিসিপল বলতে পারি। এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি ফর দিয়ে আমরা ডেভেলপিং দেওয়া আছে, তাই তো? মানে এই ফরটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের মতো কাজ করছে। এবং হি ইজ প্লেয়িং, এই যে ইজটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে প্লেয়িংটা বসছে। তো যেহেতু আমরা কি বলছি 3 নম্বর রুলে যে কন্টিনিউয়াস টেন্সে যারা বসে তারা সাধারণত পার্টিসিপল হিসাবে কাজ করে, আর প্রিপোজিশন ডিটারমিনারের পরে সাধারণত যারা বসে তারা হচ্ছে জিরান্ডের মতো কাজ করে। তো এই হলো আমাদের 3 নম্বর রুল। এরপরে আমরা 4 নম্বর রুলটা একটু দেখব। 4 নম্বর রুলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কমপ্লিমেন্ট হিসাবে সাধারণত জিরান্ড বসে। ওকে, তো কমপ্লিমেন্ট আসলে কি, যে সিইং ইজ বিলিভিং। ওকে, যা দেখা তাই আসলে বিশ্বাস, এরকমের উপর যদি আমরা বোঝাই তো সেই ক্ষেত্রে এটা আসলে কমপ্লিমেন্ট। যা সিং তাই হচ্ছে বিলিভিং, যা দেখা তাই আসলে বিশ্বাস। সিং ইকুয়াল টু হচ্ছে বিলিভিং, তাহলে এইটা জিনিসটা আসলে কমপ্লিমেন্ট। এরকম কমপ্লিমেন্ট হিসাবে যদি কখনো বসে কোনো বাক্যে কোনো শব্দ এবং সেটাতে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা নির্দ্বিধায় সেটাকে জিরান্ড হিসাবে উল্লেখ করতে পারি। পার্টিসিপলের ক্ষেত্রে কি ইনট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের আসলে কোনো অবজেক্ট থাকে না, হ্যাঁ, মানে কর্ম থাকে না। তো সেই সমস্ত ভার্বের পরে সাধারণত পার্টিসিপল বসে, যেমন কামের পরে কি, কাম সাধারণত একটা জন্মগতভাবেই ইনট্রানজিটিভ ভার্ব। কামের পরে সাধারণত আমার কোনো অবজেক্ট থাকে না। তো দ্য রেইন, আচ্ছা আমরা একটু ক্লিয়ার করি জিনিসটা। এখানে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, দ্য রেইন কেম পোরিং ডাউন দ্য টরেন্টস। তো এখানে এই পোরিংটা হচ্ছে পার্টিসিপল, যেহেতু কাম হচ্ছে এখানে একটা, কেম হচ্ছে এখানে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তারপরে আমরা আরেকটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট হিসাবে সাধারণত জিরান্ড বসে। যেমন হি স্টার্টেড টিচিং হ্যামলেট, সে আসলে কি পড়ানো শুরু করেছিল বা শেখানো শুরু করেছিল, সেটা হচ্ছে টিচিং। তো এখানে টিচিংটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করছে দেখেই ট্রানজিটিভ ভার্ব কি, আসলে ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যাদের অবজেক্ট থাকে, হ্যাঁ, যেমন স্টার্টেড একটা ট্রানজিটিভ ভার্ব, এখানে টিচিংটা আমার সেক্ষেত্রে জিরান্ড হিসাবে কাজ করবে। ওকে, আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আমার এখানে যে পসেসিভ অ্যাডজেটিভ, আচ্ছা ওকে, পসেসিভ অ্যাডজেটিভ এবং হচ্ছে
ওকে, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে সাধারণত জিরান্ড বসে। তো পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো, যে হিজ, হিজ হচ্ছে এখানে একটা পসেসিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। সো হিজের পরে গোয়িংটা, এটা আসলে নাউনের মতোই কাজ করে। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে জিরান্ড বসে, হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, সো গোয়িংটা আসলে জিরান্ড হবে। আর এইখানটায় আমরা দেখতে পাচ্ছি যে অবজেক্টিভ প্রোনাউন যেগুলো আছে তারপরে সাধারণত পার্টিসিপল বসে। অবজেক্টিভ প্রোনাউন কোনটা, যেমন হিম একটা অবজেক্টিভ প্রোনাউন, তারপরে আইএনজি যুক্ত যে জিনিসটা আছে সেটা পার্টিসিপল, মানে এই ক্ষেত্রে গোয়িংটা আসলে আমার পার্টিসিপল হবে। ওকে, তো এই ক্রুশিয়াল যে সমস্ত রুল আমাদের জানা দরকার ছিল বেসিকভাবে, এই সমস্ত যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে আমরা কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিতে পারবো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা এখানে রেখে যাচ্ছি, সেটা হচ্ছে বি ভার্বের সাথে। হ্যাঁ, বি ভার্বের সাথে, ওকে একটু নিচে নামাই, এই জিনিসটা দেখতে একটু ক্লিয়ার হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি ভার্বের একটা কথা আছে, যে বি ভার্বের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেটা জিরান্ডও হইতে পারে, আবার প্রেজেন্ট পার্টিসিপল হইতে পারে। কিন্তু কখন জিরান্ড এবং কখন প্রেজেন্ট পার্টিসিপল হবে সেটা আমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবো। যদি আমার চলমান কাজ বোঝায়, বি ভার্বের সাথে ভার্বের আইএনজি যদি যুক্ত থাকে এবং সেটা দিয়ে যদি চলমান কাজ বোঝায়, তাহলে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। এবং একটা এক্সাম্পল দেখতেছি যে আই অ্যাম রিডিং। হ্যাঁ, রিডিংটা কি, রিডিংটা হচ্ছে আমি আসলে পড়ছি। আই অ্যাম রিডিং, এটা দুইভাবেই আসলে হয়, পার্টিসিপল করা যায়। একটা হচ্ছে আমার এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে আছে এম এর পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা হচ্ছে এটা চলমান কাজ হিসাবে রিডিংটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলের ক্লাসিফাইড করতে পারি। আর একটা হচ্ছে কাজের নাম হচ্ছে জিরান্ড হবে। তো নাম মানে কি, নাউন, তো জিরান্ড নাউনের মতো কাজ করে। তো এই ক্ষেত্রে এক্সাম্পলটা হচ্ছে মাই হবি ইজ রিডিং। হ্যাঁ, এই যে হবিটা আসলে কি, হবি হচ্ছে আমার রিডিংটা, এই ক্ষেত্রে রিডিংটা হবে হচ্ছে কাজের নাম এবং জিরান্ড। তো আশা করি বোঝা গেল। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব, তবে তার আগে আমরা দেখব হচ্ছে একটা খুবই মানে যেখানে আসলে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট কনফিউশন ক্রিয়েট করি, সেটা হচ্ছে এই জিনিসটা, যে তবে সমস্যায় পড়বো তখন যখন ভার্বের সাথে আইএনজির পরে নাউন থাকে। তাই তখন সরাসরি জিরান্ড বা পার্টিসিপল না বলে একটা টেস্ট করতে হবে। সেই টেস্টটা আমরা একটু দেখব, যে টেস্টটা আসলে কি। যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে নাউন থাকে, তখন টেস্ট করব এইটা, একটা হচ্ছে ইজ দিয়ে আর একটা হচ্ছে ফর দিয়ে। ইজ দিয়ে টেস্ট করে যদি আমার টেস্টটা মিলে যায়, তাহলে সেটাকে আমরা বলবো পার্টিসিপল। আচ্ছা, আর যদি ফর দিয়ে টেস্ট করলে মিলে, তাহলে সেক্ষেত্রে আমরা জিরান্ড বলবো। এটা কখন করব, এটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তারপরে যদি একটা নাউন থাকে। যেমন আমরা এক্সাম্পল দেখি, এখানে এক্সাম্পলটা দেখলে আই থিঙ্ক আরও বেশি ক্লিয়ার হবে। যে সুইমিং পুল, হ্যাঁ, সুইমিং ভার্বের সাথে আইএনজি এবং তারপরে পুল হচ্ছে নাউন। তো এটাকে আমরা জিরান্ড বলবো নাকি পার্টিসিপল বলবো, তার জন্য আমাদের একটা টেস্টের দরকার। সেই টেস্টের কথাই আমি এতক্ষণ কথা বলছিলাম, যে পুল ইজ সুইমিং। তো পুল কি কখনো সুইমিং বা সাঁতার কাটতে পারে না, তার মানে ইজ দিয়ে টেস্টটা আসলে হলো না। ওকে, তার মানে এটা ক্রস হবে। আর একটা হচ্ছে কি, পুল ফর সুইমিং। হ্যাঁ, পুলে আমরা সুইমিং করতে পারি, মানে পুলটা হচ্ছে সুইমিং করার জন্যই বানানো হয়। তো এই ক্ষেত্রে ফর দিয়ে আমার এই সুইমিংটাকে কী করা যায়, স্যাটিসফাই করা যায়। তো এই ক্ষেত্রে যেহেতু ফর দিয়ে স্যাটিসফাইড হয়েছে, তো সুইমিংটা আসলে জিরান্ড হবে। আচ্ছা, আরও এক্সাম্পল দেখি আমরা। ওয়াকিং স্টিক। হ্যাঁ, ওয়াকিং স্টিক মানে হচ্ছে লাঠি, মানে যে লাঠির সাহায্যে আমরা হাঁটি। তো এখানে হচ্ছে স্টিক ইজ ওয়াকিং। আচ্ছা, স্টিক কি কখনো ওয়াকের কাজটা করতে পারে না, মানে স্টিক তো আসলে একা একা হাঁটতে পারে না, তার মানে এখানে ইজ দিয়ে এটা স্যাটিসফাইড হয় না। তাহলে ফরের ক্ষেত্রে দেখি স্টিক ফর ওয়াকিং। হ্যাঁ, স্টিকের সাহায্যে আমরা ওয়াকিং করতে পারি, তার মানে ফর দিয়ে স্যাটিসফাইড হয়েছে। সো যেহেতু ফর দিয়ে স্যাটিসফাইড, তাহলে ওয়াকিংটা অবশ্যই জিরান্ড হবে। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল আমরা দেখব এখানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সাম্পলটা হচ্ছে এই যে এইটা, রোলিং স্টোন।
হ্যাঁ, রোলিং স্টোন যদি থাকে, এখানে রোলিং ভার্বের সাথে আইএনজি এবং তারপরে একটা নাউন আছে। তো স্টোন, স্টোন ইজ রোলিং, রোলিংটা মানে গড়িয়ে পড়া, স্টোন হচ্ছে গড়িয়ে পড়ছে, স্টোন ইজ রোলিং, হ্যাঁ এটা স্যাটিসফাইড করে। আচ্ছা স্টোন ফর রোলিং, আচ্ছা রোলিং, একটা পাথরের জন্ম কি শুধুমাত্র গড়িয়ে পড়ার জন্য হয়, জন্ম কি শুধুমাত্র গড়ানোর জন্য হয় পাথরের? না, তার মানে ফর দিয়ে আমরা স্যাটিসফাইড হইনি, যেহেতু ইজ দিয়ে স্যাটিসফাইড, সো আমরা রোলিংটাকে পার্টিসিপল হিসাবে লিখতে পারি। আচ্ছা এখন আমরা একদম পরীক্ষায় আসা যে সমস্ত এক্সাম্পল আছে সেইগুলো দেখি। এখানে আমার যে এক্সাম্পলটা 39 নম্বরে দেখছি যে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো সুইমিংয়ের পরে একটা ফাইনাইট ভার্ব আছে, তো খুব নির্দ্বিধায় বলতে পারি এটা আসলে একটা জিরান্ড হবে। আচ্ছা আর একটা দেখি, আই অ্যাম ফন্ড অফ সুইমিং, হ্যাঁ আমার আসলে সুইমিং করতে পছন্দ হয়। তো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটাকে আমরা কি বলতে পারি? জিরান্ড বলতে পারি। সো 40-এর অ্যান্সার আসলে গ হবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা দে আর সিটিং বাই এ সুইমিং পুল, তারা হচ্ছে কি সুইমিং পুলের পাশে বসা। তো এখানে বাইটা আসলে কি প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত বসে সেটা কি হয়? সেটা সবসময় জিরান্ড হয়। আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখে ফেলবো এখান থেকে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন আসলে জিনিসটা কি? ভার্বাল নাউন হচ্ছে দা প্লাস হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তারপরে হচ্ছে আমার একটা প্রিপোজিশন অফ থাকবে। দা ভার্বের সাথে আইএনজি যুক্ত প্লাস হচ্ছে অফ, এরকমের যদি থাকে তখন এই ভার্বের সাথে আইএনজি যুক্তটাকে আমরা বলবো ভার্বাল নাউন। তো আমাকে এখানে বলতেছে হুইজ ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল নাউন, ভার্বাল নাউনের এক্সাম্পল কোনটা? তো আমরা প্রথমটা দেখতে পাচ্ছি রাইট এ গুড লেটার ইজ ডিফিকাল্ট, এখানে আসলে ভার্বের সাথে কোথাও আইএনজি যুক্ত নেই, সো এটা আসলে অ্যান্সার হবে না, এ বাদ, এই ক্রস। তারপরে দ্বিতীয় নম্বরটা আমরা দেখতে পাচ্ছি দ্য রাইটিং অফ, তার মানে কি প্রথমে দি আছে, তার শেষে আছে অফ, ভেতরে ভার্বের সাথে আইএনজি যুক্ত, তার মানে দা প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত অফ, এটাই আসলে আবার কি হবে? ভার্বাল নাউন, এই রাইটিংটা। আচ্ছা বাকি দুটো দেখি, গুড লেটার রাইটিং, তো এখানে আগে পরে দি অফ নেই, সো এটা হবে না। ঘ নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রাইট, কোথাও আইএনজি যুক্ত নেই, সো এই ক্ষেত্রে ঘ হবে না। তো একমাত্র সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এই খ নম্বরটা। আচ্ছা আর একটা আমরা দেখতে পাচ্ছি এখানে দ্য রিডিং অফ স্টোরি ইজ ইন্টারেস্টিং, হ্যাঁ দ্য রিডিং অফ এটা আসলে কি? রিডিং, এই রিডিংটা আসলে কি এটা তাই বলতে যাচ্ছে যে এর পূর্বে আছে হচ্ছে দি, পরে আছে অফ, তো দি এবং অফের মাঝে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে সেটাকে আমরা ভার্বাল নাউন উল্লেখ করতে পারি। আচ্ছা আমরা আরও কিছু এক্সাম্পল দেখব। হ্যাঁ এই যে এখানে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে নকশাকার ড্রাফটম্যানের একটা 22 সালের ভিত্তিক পরীক্ষা আসছে। প্রশ্নটা হচ্ছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, তার মানে কি যে কুকুর বেশি গর্জায় সেটা আসলে কামড় দেয় না, এরকম কিছু একটা বোঝায়, মানে যত গর্জে তত বর্ষে না, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তো এখানে বলতে যাচ্ছে বার্কিংটা আসলে কি হবে? তো আমার কি এ বার্কিং ডগ, এরপরে একটা নাউন আছে, তার মানে আমরা টেস্ট করব সেই ইজ এবং ফরের। আচ্ছা ডগ ইজ বার্কিং আর ডগ ফর বার্কিং মানে কি? কুকুরের জন্মই আসলে হয়েছে কিসের জন্য? ঘেউ ঘেউ করার জন্য। এটা কি আসলে সঠিক না, তার মানে কি ডগ ইজ বার্কিং মানে কুকুরটা আসলে ঘেউ ঘেউ করছে, তার মানে ইজ দিয়ে যেহেতু এটা স্যাটিসফাইড হয়, তার মানে আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, মানে অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা এই যে রোলিং স্টোন, এটা যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতবার আসলে পরীক্ষায় আসছে। হ্যাঁ তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানে কি যে মস মানে শৈবাল টৈবাল এরকম কিছু একটা বোঝাচ্ছে, যে পাথরটা আসলে চলন্তমান বা হচ্ছে গড়িয়ে পড়ে তাতে আসলে কোনো ঘাস জন্মায় না, এটার আক্ষরিক অনুবাদ এটা হয়। তো আমাদেরকে জানার দরকার আসলে কি এই রোলিংটা আসলে কি। তো স্টোন এখানে হচ্ছে নাউন, আর রোলিংটা আসলে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত। তো নাউনের ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরে যদি কোনো নাউন থাকে তো আমরা কি করব? ওই সেই টেস্ট ইজ আর হচ্ছে ফর দিয়ে, তো স্টোন ইজ রোলিং
আর স্টোন ফর রোলিং মানে কি, যে এই স্টোনের জন্মই আসলে হয়েছে রোলিং হওয়ার জন্য, মানে গড়িয়ে পড়ার জন্য, তা তো না। স্টোনের জন্ম তো শুধুমাত্র গড়ানোর জন্য হয়নি। তার মানে কি স্টোন ইজ রোলিং, এটা একটা মানে চলন্ত অবস্থা বোঝাচ্ছে, বা কাজ বোঝাচ্ছে, বা কাজ চলতেছে এটা বোঝাচ্ছে। তার মানে কি এখানে যেহেতু ইজ দিয়ে স্যাটিসফাইড হয়, তাও ইজ দিয়ে স্যাটিসফাইড হলে আমরা সেটাকে নির্দ্বিধায় পার্টিসিপল বলতে পারি। তো এই 71 নম্বরের অ্যান্সার হবে পার্টিসিপল, খ নাম্বারটা। আশা করি বোঝা গেল। আচ্ছা, আরও কিছু এক্সাম্পল আছে নাকি? হ্যাঁ, এখানে আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এডুকেশন ইজ ইনলাইটিং। তো এটা সেই কমপ্লিমেন্ট বোঝাচ্ছে। এডুকেশন, যা এডুকেশন সেটা আসলে ইনলাইটিং, হ্যাঁ, অন্ধকার দূর করে, আলো দেয়, তাই তো। তো এডুকেশন ইজ ইনলাইটিং, এটা কমপ্লিমেন্ট হিসাবে, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট না, এটা আসলে অ্যাজিটিভের মতো কাজ করছে। হ্যাঁ, ইনলাইটিংটা এখানে অ্যাজিটিভের মতো কাজ করে। তো আবার এটাকে অন্যভাবেও চিন্তা করা যায় যে ভার্বের সাথে আইএনজি যুক্ত, এটা আসলে কাজ, চলন্ত একটা অবস্থা, বা হচ্ছে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কি কন্টিনিউয়াস ফর্মে আছে। হ্যাঁ, তো এই দুই হিসাবে চিন্তা করে আমরা এটাকে পার্টিসিপল বলতে পারি, খ নম্বর যেটা। আচ্ছা, শেষের একটা এক্সাম্পল আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, রাইডিং এ হর্স হি ওয়েন্ট টু এ ডিস্টেন্ট প্লেস। এখানে রাইডিংটা আসলে কি? হ্যাঁ, তো রাইডিং এ হর্সের উপরে চড়ে, তো যেহেতু এটা আসলে একটা চলন্ত কাজ বোঝাচ্ছে, বা হচ্ছে হ্যাঁ চলমান কাজ বোঝায়, কাজের নাম না, রাইডিং এ হর্সের উপরে চড়ে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা এক্সাম্পল আমরা একদম শেষ এক্সাম্পল নাকি, হ্যাঁ শেষ এক্সাম্পলই আমরা এটা ধরি, যে দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড। তো দেখুন এখানে হচ্ছে এ আছে, পরে হচ্ছে বার্ড। তো ডিটারমিনারের পরে, এই সাধারণত ডিটারমিনারের পরে যদি দুটো শব্দ থাকে, আমরা আইডেন্টিফাই পার্টস অফ স্পিচে জেনেছি ডিটারমিনারের পরে যদি দুইটা শব্দ থাকে তাহলে প্রথমটা বসে অ্যাজেটিভ, প্রথমটা হয় অ্যাজেটিভ, পরেরটা আসলে কি বার্ড, নাউন। তো অ্যাজেটিভ সিঙ্গিং, অ্যাজেটিভ হলে হবে কখন? যখন আসলে সিঙ্গিংটা পার্টিসিপল হবে, এই হিসাবে চিন্তা করা যায়। অথবা আমরা এটাও এই হিসাবে এটাকে আইডেন্টিফাই করতে পারি পার্টিসিপল হিসাবে, যে বার্ড ইজ সিঙ্গিং নাকি বার্ড ফর সিঙ্গিং হলে পাখির কি জন্ম শুধুমাত্র গান গাওয়ার জন্য হয় না। তাহলে কি ইজ দিয়ে আমরা এটা স্যাটিসফাইড করতে পারি যে বার্ড ইজ সিঙ্গিং, পাখিটি গান গাচ্ছে। তো যেহেতু ইজ দিয়ে স্যাটিসফাইড হয়, সেক্ষেত্রে আমরা এটাকে পার্টিসিপল হিসেবে চিন্তা করতে পারি। তো এই হচ্ছে আমার জিরান্ড এবং পার্টিসিপলের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ক্লাসটি দেখার পরে আপনাদের হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হবে, এবং পরীক্ষায় খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে অন্য একটি ক্লাসে।